রাখেন অনলাইন ক্লাসরুম মহিলা কলেজ চট্টগ্রাম দ্বাদশ শ্রেণী বিষয় মনোবিজ্ঞান। আজকের আলোচনায় আমি তোমাদের সঙ্গে আছি শাহনাজ পারভীন। আমরা গত ক্লাসের মনোভাবের সংজ্ঞা পড়েছি, মনোভাবের গঠন পড়েছি, নিশ্চয়ই মনে আছে তোমাদের, মনোভাবের বৈশিষ্ট্য এগুলো সব পড়েছি। আজকে শুরু করব যেটা দিয়ে, সেটা মনোভাবের পরিমাপ। মনোভাবটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি। মনোভাব পরিমাপ করতে গেলে আমরা যে স্কেলগুলো পাই বা যে পরিমাপকগুলো মানদণ্ড তৈরি করা হয়েছে সেগুলোকে স্কেল বলা হচ্ছে। সেটি 3 ধরনের স্কেল। একটা হচ্ছে সমান দূরত্ব বিশিষ্ট মানক, 2 নম্বর লিখাট মানক, 3 নম্বর সামাজিক দূরত্ব মানক। প্রথমটা হচ্ছে সমান দূরত্ব বিশিষ্ট মানক, 2 নম্বর লিখাট মানক, 3 নম্বর সামাজিক দূরত্ব মানক। সমান দূরত্ব বিশিষ্ট মানক এটি 1929 সালে থার্স্টন এবং সেভ শিকাগো বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী গির্জার প্রতি মনোভাব পরিমাপের জন্য একটি মানক তৈরি করেন, যে মানকটাকে বলা হয় সমান দূরত্ব বিশিষ্ট মানক। এই মানকের প্রতিটি উক্তি বা পদের মূল্যমান নির্ধারণের জন্য বিচারক নির্ণয় করতে হয়। সমান দূরত্ব বিশিষ্ট মানককে প্রত্যেকটা উক্তির বিচার করার জন্য আলাদা আলাদা বিচারক নিয়োগ করতে হয়। এই স্কেলের এক প্রান্তে থাকবে যে স্কেলটা সমান দূরত্ব বিশিষ্ট যে স্কেলটি, সেই স্কেলের এক প্রান্তে থাকবে একেবারে প্রতিকূল অনুকূল মনোভাব, আর অপর প্রান্তে থাকবে প্রতিকূল মনোভাব। স্কেলের এক প্রান্তে থাকবে অনুকূল মনোভাব, অন্য প্রান্তে থাকবে প্রতিকূল মনোভাব। সমান দূরত্ব বিশিষ্ট স্কেলের এই উদ্দেশ্যে অভিমতগুলো ছোট ছোট কাগজে ছাপিয়ে নেওয়া হয় এবং কিছু সংখ্যক বিচারক নিয়োগ করে তাদের এসব অভিমতকে অনুকূল্য ও প্রতিকূলতার মাত্রা অনুযায়ী 11টি বিভাগে ভাগ করে দেওয়া হয়। বিচারকগণ তাদের নিজস্ব অভিমত পরিহার করে বিচার্য বিষয়টি তাদের সম্পর্কে তাদের অভিমতগুলো মাত্রা অনুসারে সাজিয়ে দেন। বিচারকগণ এ থেকে কে পর্যন্ত 11টি কাগজের টুকরার উক্ত বিচার্য বিষয় সম্পর্কে মতামত দেন। স্কেলটি যদি আমরা দেখতে চাই তাহলে স্কেলটি আমরা এরকম দেখব। এক পাশে থাকবে অনুকূল মনোভাব এবং সব শেষে যেটা থাকবে সেটা থাকবে প্রতিকূল মনোভাব। প্রতিকূল অনুকূল। আর মাঝামাঝিতে নিরপেক্ষ। তাহলে সমান দূরত্ব বিশিষ্ট মানকে আমরা কি পাবো? 11টি কাগজের টুকরায় বিচার্য বিষয়গুলো লেখা থাকবে এবং 11 জন বিচারক থাকবেন যারা নিরপেক্ষভাবে বিচার্য বিষয়গুলোকে এ থেকে কে পর্যন্ত যে প্রতিকূল এবং অনুকূলের মাত্রা আছে সেই অনুসারে সাজাবে। এটা হচ্ছে আমাদের সমান দূরত্ব বিশিষ্ট মানক। এরপরেরটা হচ্ছে লিখাট মানক, দ্বিতীয়টা হচ্ছে লিখাট মানক। লিখাট মানকের 5টা মাত্রা রয়েছে। 5টি মাত্রা হলো যথাক্রমে সম্পূর্ণ একমত, স্থির করতে পারছি না, ভিন্ন মত এবং সম্পূর্ণ ভিন্ন মত। তাহলে লিখাট মানকের ক্ষেত্রে আমরা পাবো 5টা বিষয়। লিখাট মানকটি 5টি বিষয় থাকবে।
প্রথমটা হবে সম্পূর্ণ একমত, সম্পূর্ণ একমত। দ্বিতীয়টায় থাকবে একমত। তৃতীয়টা হবে স্থির করতে পারছি না, স্থির করতে পারছি না। চতুর্থটা ভিন্ন মত, ভিন্ন মত। এবং পঞ্চমটা সম্পূর্ণ ভিন্ন মত। তাহলে আমাদের দ্বিতীয় স্কেল যেটা, সেটা হচ্ছে লিকাট মানক। এই মানকের 5টি মাত্রা থাকে। মাত্রাগুলো হচ্ছে সম্পূর্ণ একমত, একমত, স্থির করতে পারছি না, ভিন্ন মত এবং সম্পূর্ণ ভিন্ন মত। সম্পূর্ণ একমত, একমত, স্থির করতে পারছি না, ভিন্ন মত এবং সম্পূর্ণ ভিন্ন মত। এই 5টি বিষয় থাকবে 5টি মাত্রার মধ্যে। ব্যক্তি তার মনোভাবকে নিম্নবর্ণিত অর্থাৎ এই 5টি বর্ণিত মাত্রা বা স্কেলের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে যাচাই করবে। এভাবে উক্ত মানককে যতগুলো পদ থাকবে তার সবগুলোই প্রত্যেকটিতে একটি একটি করে টিক চিহ্ন দিতে হবে। সফল অঙ্কগুলো দেওয়া হবে। ইতিবাচক উত্তরের ক্ষেত্রে যথাক্রমে 5 নাম্বার দেওয়া হবে। সম্পূর্ণ একমত হলে 5, একমত হলে 4, স্থির করতে পারছি না হলে 3, ভিন্ন মত হলে 2 এবং সম্পূর্ণ ভিন্ন মত হলে 1। আবার নেতিবাচক উত্তরের ক্ষেত্রে তখন একই রকমভাবে আমরা কি করব, বিপরীত দিক থেকে আমরা সফল অঙ্ক দেব। যেমন 1 প্রথমে দিয়েছিলাম আমরা 5, 2, 4, 3 এইভাবে। এবার আমরা 1, 2, 3, 4, 5 এইভাবে নাম্বারগুলোকে দিব। এই হচ্ছে আমাদের লিকাট মানক। 3 নম্বর আসছে বোগার্ডাস প্রবর্তিত সামাজিক দূরত্ব মানক। সামাজিক দূরত্ব মানক এটি সামাজিক দূরত্ব পরিমাপের মানক হিসাবে অভিহিত। এই মানকের সাহায্যে কোনো ব্যক্তি অপর জাতির সদস্যদের নিজেদের গোষ্ঠীতে গ্রহণ করতে কতটা আগ্রহী, অর্থাৎ সামাজিক দূরত্ব মানক অর্থাৎ একজন ব্যক্তি অন্য গোষ্ঠীর ব্যক্তিকে তার সমাজে বা তার গোষ্ঠীতে গ্রহণ করতে কতটা আগ্রহী সেটা যাচাই করা হয়। এক্ষেত্রে পরীক্ষার্থীকে যে নির্দেশ দেওয়া হয় তা হলো তালিকায় যেসব বিভিন্ন পরজাতি বা বৈগোষ্ঠীর উল্লেখ আছে তাদের মধ্যে কোন জাতি বা বৈগোষ্ঠীর সদস্যদের পরীক্ষার্থী কোন শ্রেণীর সদস্য হিসাবে গ্রহণ করতে রাজি আছে তার টিক চিহ্ন দিয়ে নির্দেশ করতে হবে। অর্থাৎ একটা গোষ্ঠীর ব্যক্তিকে দিয়ে অন্য গোষ্ঠীর ব্যক্তি বা শ্রেণীর ব্যক্তিদের নির্দেশ করতে হবে যে কোন ব্যক্তিকে কোন শ্রেণীতে বা কোন গোষ্ঠীতে সে অন্তর্ভুক্ত করতে চায়। প্রত্যেক গোষ্ঠীর জন্য 7টি শ্রেণীর উল্লেখ করা থাকে। 1 হচ্ছে বিবাহের মাধ্যমে পরমাত্মীয়তা স্থাপন, 2 অন্তরঙ্গ বন্ধু হিসাবে নিজেদের ক্লাবের সদস্য করে নেওয়া, 3 প্রতিবেশী হিসাবে একই এলাকা বা পাশের বাড়িতে থাকতে দেওয়া, 4 পরীক্ষার্থী নিজে যেখানে চাকরি করে সেখানে চাকরি করতে দেওয়া, 5 পরীক্ষার্থীর নিজের দেশের নাগরিকত্ব দেওয়া, অর্থাৎ আমি যে দেশে বাস করি সেই দেশে তাকে গ্রহণ করতে চাই, 6 নিজের দেশের পর্যটক হিসাবে গ্রহণ করা, অর্থাৎ সে বেরিয়ে চলে যাবে, 7 নিজের দেশে পদার্পণ করতে না দেওয়া, একেবারে আমার দেশে তাকে আসতে না দেওয়া। এই 7টি বিষয় থাকবে সামাজিক মানক দূরত্ব মানকে, যেগুলোতে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থীকে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা মনোভাবের পরিমাপ করার জন্য 3টি মানক আলোচনা করলাম। 1 সমান দূরত্ব বিশিষ্ট মানক, 2 লিকাট মানক, 3 সামাজিক দূরত্ব মানক। এবার আমরা আসব মনোভাবের পরিবর্তন, কিভাবে আমাদের মনোভাবগুলো পরিবর্তিত হয় বা পরিবর্তন করা যায়। মনোভাবের পরিবর্তনের জন্য আমরা দুটো মতবাদ পেয়েছি, একটা হচ্ছে ভারসাম্য মতবাদ আর একটা সামঞ্জস্যহীনতা মতবাদ। মনোভাব পরিবর্তনের জন্য দুটো মতবাদ আমরা পেয়েছি, একটা ভারসাম্য মতবাদ আর একটা সামঞ্জস্যহীনতা মতবাদ। প্রথমে আলোচনা করব ভারসাম্য মতবাদ। ভারসাম্য মতবাদ আলোচনা করতে গেলে আমরা 4টা বিষয় বা 4টি ভাবে আমরা আলোচনা করতে পারি।
প্রথমত আমরা দেখব, আমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করব। এখানে পি লেখা আছে, এখানে ও লেখা আছে, নিচে এক্স লেখা আছে। পি একজন ব্যক্তি, আমি এখানে নির্দেশ করেছি পি একজন ব্যক্তি, ও হচ্ছে অন্য ব্যক্তি এবং এক্স হচ্ছে একটি বিষয়। অর্থাৎ পি একজন ব্যক্তি, ও অন্য একজন ব্যক্তি, এক্স হচ্ছে বিষয়। এই বিষয় সম্পর্কে এই পি এবং অন্য ব্যক্তির মতবাদ। এখানে প্রথম যে ব্যাখ্যাটা আমরা করব, সেখানে আমরা দেখব যে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে এবং বিষয়টি ইতিবাচক, উভয়েরই ইতিবাচক মনোভাব রয়েছে। এবং একজন ব্যক্তি অন্য ব্যক্তিকেও পছন্দ করে এবং এই ব্যক্তি এবং অন্য ব্যক্তি দুইজনেরই এই বিষয়টা সম্পর্কে আমি প্লাস চিহ্ন দিয়ে ইতিবাচক মনোভাবটাকে বুঝিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে কিন্তু ব্যক্তি বিষয়টিকে পছন্দ করে, অন্য ব্যক্তি বিষয়টিকে পছন্দ করে না। তাহলে পাশাপাশি এখানে ভারসাম্য রক্ষা হলো, এখানে কিন্তু ভারসাম্যহীনতা অবস্থা হলো। একটা হচ্ছে ভারসাম্য অবস্থা আর একটা ভারসাম্যহীন অবস্থা। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আমার পি অন্য ব্যক্তিকে পছন্দ করে, অর্থাৎ ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে কিন্তু ব্যক্তি এবং অন্য ব্যক্তি দুইজনই কি করে, বিষয়টিকে পছন্দ করে না। সেখানে কি হলো, ভারসাম্য রক্ষা হলো না। আমি আরেকজনকে পছন্দ করি কিন্তু আমি এবং আরেকজন দুইজনই একটা বিষয়কে পছন্দ করি না, তাহলে ভারসাম্য রক্ষা হলো। যখন পছন্দ করেছিলাম তখনও ভারসাম্য রক্ষা হলো, যখন দুইজন ব্যক্তি পছন্দ করলাম না তখনও কিন্তু ভারসাম্য রক্ষা হলো। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি আবার যাই, যে পি এবং ও একজন ব্যক্তি একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে, অন্য ব্যক্তি বিষয়টিকে পছন্দ করে কিন্তু বিষয়টিকে ব্যক্তি পছন্দ করে না, তাহলেও কিন্তু ভারসাম্যহীন অবস্থা তৈরি হলো। এরপরে আমরা তৃতীয় অবস্থায় যদি যাই, তৃতীয় অবস্থায় ব্যক্তি অন্য ব্যক্তি। দেখো, ব্যক্তি অন্য ব্যক্তিকে অপছন্দ করে, অন্য ব্যক্তি বিষয়টিকে অপছন্দ করে কিন্তু পি মানে ব্যক্তি বিষয়টিকে পছন্দ করে। তাহলে আমি যাকে অপছন্দ করি, সে যেটা অপছন্দ করে সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তাই কি হলো, এখানেও ভারসাম্য রক্ষা হলো। কিন্তু পি যদি ব্যক্তিকে, আবার অন্য ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে পছন্দ না করে এবং সে বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, অন্য ব্যক্তির যদি তার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, সুতরাং সেখানে ভারসাম্যহীন অবস্থা তৈরি হলো। আমি ব্যক্তিকে পছন্দ করি না কিন্তু ব্যক্তি আবার বিষয়টিকে পছন্দ করে, আমিও বিষয়টিকে পছন্দ করি। যে বিষয়টিকে আমি পছন্দ করি ব্যক্তিও সেই বিষয়টিকে পছন্দ করে কিন্তু আমি তো ব্যক্তিকেই পছন্দ করি না, তখনও কিন্তু ভারসাম্যহীনতা অবস্থা তৈরি হলো। চতুর্থ অবস্থায় দেখো, ব্যক্তি অন্য ব্যক্তিকে পছন্দ করে না কিন্তু অন্য ব্যক্তি অন্য ব্যক্তি বিষয়টিকে অপছন্দ করে, ব্যক্তি বিষয়টিকে পছন্দ করে। তাহলে কি হলো, আমি ব্যক্তিকেই পছন্দ করি না, ব্যক্তি অপছন্দ করে কিন্তু আমি অপছন্দ করে, তাহলে দুটোই অপছন্দ হলো। এবং আমি বিষয়টিকে পছন্দ করি, তাহলেও একটা ভারসাম্য রাখা হলো। আবার ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে অপছন্দ করে এবং ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে অপছন্দ করে এবং বিষয়গুলো এখানে ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে। এক নম্বরটাতে এটা হবে, আমি ব্যক্তিকে অপছন্দ করি এবং ব্যক্তিও বিষয়টিকে অপছন্দ করে, আমিও বিষয়টিকে অপছন্দ করি। ভারসাম্যহীন হলো, এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ আমি পছন্দ করি, সে পছন্দ করে না, আমি ব্যক্তিটাকে অপছন্দ করি, সুতরাং ভারসাম্যহীন অবস্থা হলো। এই চারটি বিষয় আমাদের থাকছে ভারসাম্য মতবাদে। এরপরে আমরা আসবো ভারসাম্যহীন মতবাদ বা সামঞ্জস্যহীনতা মতবাদ। সামঞ্জস্যহীনতা মতবাদটা আমরা আলোচনা করব। সামঞ্জস্য প্রথমটা আলোচনা করলাম, ভারসাম্য মতবাদ। এবার দ্বিতীয়টা আসছি সামঞ্জস্যহীনতা মতবাদ। এই মতবাদের
মূল বক্তব্য হলো মানুষ তার অবৈধমূলক উপাদানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে চায়। এই মতবাদের মূল বক্তব্যটা হচ্ছে মানুষ তার অবৈধমূলক উপাদানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে চায়। এসব উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা দিলে যে কোনো একটি উপাদানের পরিবর্তন ঘটিয়ে ব্যক্তি তার অবৈধ সামঞ্জস্য ফিরিয়ে আনতে চায়। অর্থাৎ আমার যদি অবৈধমূলক উপাদানের মধ্যে কোনো অসঙ্গতি দেখা দেয় তাহলে আমি তার যে কোনো একটি উপাদানের পরিবর্তন ঘটিয়ে আমার অবৈধমূলক ভারসাম্য ফিরিয়ে আনতে চাই। যখন দুটি প্রাসঙ্গিক উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা দেয় তখনই অবৈধমূলক সামঞ্জস্যহীনতা তৈরি হয়। অর্থাৎ দুটি প্রাসঙ্গিক উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা দেয় এবং তা যদি ব্যক্তির কাছে পরিবেশিত হয় তাহলে ব্যক্তির ওই মানসিক দিক থেকে অস্বস্তি বোধ হয় এবং তার মধ্যে একটি মানসিক চাপের সৃষ্টি হয়। তখনই কি হয়? সামঞ্জস্যহীনতা তৈরি হয়। সামঞ্জস্যহীনতার বিষয়ে চারটি চাপের কথা বলা হয়েছে, তিনটি চাপের কথা বলা হয়েছে। একটি হচ্ছে সিদ্ধান্তের গুরুত্ব, আরেকটি হচ্ছে গৃহীত অগৃহীত সিদ্ধান্তের প্রতি আপেক্ষিক আকর্ষণ, একটা হচ্ছে সিদ্ধান্তের গুরুত্ব, দ্বিতীয়টা হচ্ছে গৃহীত ও অগৃহীত সিদ্ধান্তের প্রতি আপেক্ষিক আকর্ষণ, তিন সামঞ্জস্যহীন ও উপাদানসমূহের সাদৃশ্য। এই তিনটা বিষয়ের প্রতি চাপ অনুভব করে ব্যক্তি। আর অবৈধ সামঞ্জস্যহীনতা সৃষ্টি হলে তিনটি বিষয়ের আবার আমরা হ্রাস করতে পারি বা করা যায়। এক হচ্ছে আচরণগত অবৈধের পরিবর্তন সাধনের মাধ্যমে হ্রাস করতে হলে আমাদের তিনটা বিষয় আনতে হবে। এক হচ্ছে আচরণগত পরিবর্তন সাধনের মাধ্যমে, দুই পরিবেশগত অবৈধের পরিবর্তন সাধনের মাধ্যমে এবং তিন নতুন অবৈধের সংযোজনের মাধ্যমে। অর্থাৎ আমার আচরণের মাধ্যমে, দুই পরিবেশের মাধ্যমে এবং তিন নতুন কোনো কিছু সংযোগ করে আমার এই চাপগুলোকে কমাতে পারি আমি। তাহলে আমাদের গেল ভারসাম্য পরিবর্তন। এরপরে আসো আমরা আলোচনায় আসব পূর্ব সংস্কার। পূর্ব সংস্কার আসলে একটা পক্ষপাতমূলক বা দৃষ্ট ধারণা। এখানে তথ্যভিত্তিক সমর্থন ছাড়াই কোনো ধারণার পক্ষে বা বিপক্ষে বিশেষ মনোভাবকেই পূর্ব সংস্কার বলা হচ্ছে। অর্থাৎ কোনো তথ্য নাই, কোনো কিছুই নাই, তথ্য নাই, বিচার করা নাই, যুক্তি নাই, অথচ আমরা সেই বিষয়ের কোনো একটা বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে আমার মনোভাবকে নিয়ে যাই, সেইটাই হচ্ছে পূর্ব সংস্কার। কোনো বিষয় সম্পর্কে যথার্থ বিচার বিবেচনা ছাড়াই ব্যক্তি যুক্তিহীন নেতিবাচক মনোভাবকে পূর্ব সংস্কার বলা হয়। এখানে কয়েকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এক নম্বর হচ্ছে যথার্থ বিচার বিবেচনা ছাড়াই, মানে যে বিষয়টা সম্পর্কে আমি মনোভাব পোষণ করব বা করছি সেই বিষয়টার যথাযথ বিচার বিবেচনা না করেই যুক্তিহীনভাবে নেতিবাচক অর্থাৎ না বোধক যে মনোভাব আমরা নিচ্ছি সেটাকে আমরা বলছি পূর্ব সংস্কার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে এক প্রকার প্রতিকূল মনোভাব কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে বিশেষ ধরনের প্রত্যক্ষণ আচরণ চিন্তা অনুভব করার পূর্ব উপস্থিতি, যা অপর ব্যক্তি বা গোষ্ঠীকে অনুকূল তো নয় বরঞ্চ অপর ব্যক্তি বা গোষ্ঠীর অনুকূল নয় বরঞ্চ প্রতিকূল। এই অবস্থাটাকেই আমরা বলবো পূর্ব সংস্কার। পূর্ব সংস্কারের কতগুলো বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে যে তথ্য সম্পর্কে আমার পূর্ব সংস্কার হয়েছে বা হচ্ছে মনোভাবটা আমরা পোষণ করছি সেই তথ্য যথোপযুক্ত বিচার বিবেচনা না করে সিদ্ধান্ত বা অভিমত গঠন করাই হলো পক্ষপাতদুষ্ট ধারণা। আর এই ধারণাটাকেই আমরা বলছি পূর্ব সংস্কার। আমাদের অধিকাংশ পূর্ব সংস্কারই আমাদের শৈশবকালে গৃহ পরিবেশে অর্জিত। ব্যক্তি সম্পর্কে শিশুর কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতার সুযোগ না থাকায় শিশু তার পিতামাতা ও পরিবারের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে পূর্ব সংস্কার শিখে থাকে। অর্থাৎ আমার বাড়িতে বা আমার বাসায় আমার বাবা মা, আমার অন্যান্য বড়রা যা করেন, যে মনোভাব পোষণ করেন, সেই একই রকম মনোভাব শিশুর মধ্যে হয়ে যায়, অর্থাৎ আমার মধ্যে হয়ে যায় আস্তে আস্তে। প্রত্যেক পূর্ব সংস্কারের মধ্যে আবেগীয় উপাদান থাকে। পূর্ব সংস্কারের মধ্যে অপর গোষ্ঠী সম্পর্কে প্রতিকূল মনোভাব ও একটা অপছন্দের ভাব থাকে। অর্থাৎ যখন পূর্ব সংস্কার হবে তখন অপছন্দের বিষয়টা থেকেই যাবে। 3
যারা পূর্ব সংস্কারাচ্ছন্ন তারা কিন্তু একে একে পূর্ব সংস্কার বলে মনে করে না। যারা আমরা পূর্ব সংস্কারের মধ্যে পড়ে আছি বা জড়িয়ে আছি তারা কিন্তু আমরা এটাকে পূর্ব সংস্কার মনে করি না। কেউ বোঝাতে চাইলেও তারা পূর্ব সংস্কার হিসেবে গণ্য করতে চায় না, বরঞ্চ তারা পূর্ব সংস্কারের সমর্থনে কতগুলো যুক্তি বা তথ্য প্রদর্শন করেন। আমরা পূর্ব সংস্কার কিন্তু নেতিবাচক একটা বিষয়, যেটা আমরা বিচার বিবেচনা না করেই যে কোনো বিষয় সম্পর্কে একটা নেতিবাচক ধারণা নিচ্ছে। তাহলে সেই ধারণাটা যখন আমার মধ্যে থাকবে, তখন যদি কেউ আমাকে বলে যে আমি পূর্ব সংস্কারাচ্ছন্ন, তাহলে কিন্তু কিছুতেই আমি বা আমরা সেটা মেনে নিতে চাই না, বরং যুক্তি দিয়ে আমরা বলি যে না, আমাদের মধ্যে পূর্ব সংস্কার নাই, এটা সঠিক ব্যাপার। এই হচ্ছে আমাদের পূর্ব সংস্কারের বৈশিষ্ট্য। আর পূর্ব সংস্কারের উদ্ভব যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বলবো পূর্ব সংস্কার পূর্বে মনে করা হতো মানুষ কতগুলো পূর্ব সংস্কার বা পক্ষপাতদুষ্টে ধারণা নিয়ে জন্মগ্রহণ করে। আসলে পূর্ব সংস্কারকে সহজাত বা স্বাভাবিক বলে স্বীকার করা যায় না। সত্যকার অর্থে পূর্ব সংস্কারকে সহজাত বা জন্মগত বলে স্বীকার করা হচ্ছে না। প্রথমত সামাজিক অভিজ্ঞতার ফলে শিশু অন্য গোষ্ঠীর ব্যক্তিদের সম্পর্কে পূর্ব সংস্কার ছন্ন হয়ে পড়ে। অর্থাৎ পরিবার, বিদ্যালয় ও অন্যান্য সামাজিক দলের সদস্যর সাথে আন্তঃক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তাদের কাছ থেকে অন্যান্য আচরণের মতো পূর্ব সংস্কারও অর্জন করে। আমি যে পরিবারে বড় হচ্ছি সেই পরিবারের ব্যক্তি, আমার বিদ্যালয়, আমি যেখানে পড়াশোনা করছি, অন্য সামাজিক দল বা আমি যে সমাজে বসবাস করছি সেই সমাজের আচার আচরণ দ্বারা আমি পূর্ব সংস্কারাচ্ছন্ন হচ্ছি। পূর্ব সংস্কারের শিখনে মুখ্য দলের সদস্যরা প্রধান ভূমিকা পালন করে। শিশুর পূর্ব সংস্কার বিকাশে বিশেষ করে মা বাবার বিশেষ প্রভাব বিস্তার করে থাকেন। ছোট শিশু অনুকরণের মাধ্যমে প্রাথমিকভাবে পূর্ব সংস্কার অর্জন করে থাকে। যেমন ঝাড়ুদার বা মেথরকে মা যখন ছোঁয়া বাঁচিয়ে তাকে কোনো কিছু দেন বা ভিন্ন পাত্রে খাবার দেন, তখন শিশু বুঝতে শিখে যে তাদের থেকে ভিন্ন এবং শিশু মায়ের আচরণকে অনুকরণ করে। অর্থাৎ আমরা বড়রা যদি ঝাড়ুদার বা মেথরকে আমার গায়ে ছোঁয়া দিতে দিচ্ছি না, অথবা আমরা যে গ্লাসে পানি খাই অথবা যে কাপে চা খাই সেই কাপে অথবা সেই গ্লাসে মেথর বা ঝাড়ুদারকে চা কিংবা পানি দিচ্ছি না, ঠিক সেই সময় আমাকে কিন্তু আমার শিশু দেখছে, আমার সন্তান দেখছে। তাহলে পরবর্তীতে এই কাজটা তাকে বলতে হবে না যে তুমি এমন করো, সে অটোমেটিকভাবেই এই মেথড কিংবা শিশুদের ঝাড়ুদারদের কাছ থেকে দূরে থাকবে এবং তার জন্য ঠিক এরকমই আলাদা গ্লাস, আলাদা কাপ রেডি রাখবে। তাহলে এই যে বিষয়টা বড়দের কাছ থেকেই আসলো। এবার দেখা যাক আমরা পূর্ব সংস্কার, এই যে আমাদের পূর্ব সংস্কার, আমরা পূর্ব সংস্কারাচ্ছন্ন হয়ে পড়লাম, এই পূর্ব সংস্কারকে কিভাবে হ্রাস করা যায়। পূর্ব সংস্কারের হ্রাসের উপায় 5টি আছে। 1, বিবাদমান দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ যে দুটো দলের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে তারা অবশ্যই একে অপর সম্পর্কে পূর্ব সংস্কারাচ্ছন্ন, মানে একজন খারাপ, একজন বলছে আরেকজনও বলছে অপরজন খারাপ, তাহলে সেই দল দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে। দূর করতে হলে এমন পদক্ষেপ নিতে হবে যাতে দুটো গোষ্ঠী একে অপরের সংস্পর্শে আসে। এতে সদস্যরা পরস্পরের কাছাকাছি চলে আসে এবং আদান প্রদানের সম্ভাবনা বৃদ্ধি পায়, যার ফলে মানসিক দূরত্ব কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে প্রাসঙ্গিক আইন প্রণয়ন, অর্থাৎ এই একটা আইন করতে হবে যেখানে সবাই সবার সঙ্গে মিলে থাকবে। অমুকের সঙ্গে মেলা যাবে না, অমুকের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, অমুক স্কুলে পড়া যাবে না, এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আইন তৈরি করতে হবে যে সবাই সমান। 3 নম্বর, একই লক্ষ্য অর্জনের যৌথ প্রচেষ্টা। কতগুলো লোক যখন একই লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালায় তখন তাদের পরস্পরের প্রতি পরস্পরের পূর্ব সংস্কার হ্রাস পায়। অর্থাৎ যদি স্কুল কলেজে আমরা অনেকজন শিক্ষক থাকি, আমাদের মধ্যে যদি একে অপরের প্রতি পূর্ব সংস্কার থেকে থাকে, মুসলিম হিন্দু বলি, খ্রিস্টান বলি, অথবা যদি মনে করি পুরুষ মহিলা, অথবা যদি মনে করি সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, এগুলো প্রভেদ করি, তাহলে আমরা
শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দিতে পারবো না। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের কলেজ বা আমাদের স্কুলের শিক্ষার্থীদের ভালো করে শিক্ষা দিব এবং তাদের ভালো রেজাল্ট করাবো, তখন কিন্তু আমরা ওই বিষয়গুলো ভুলে যাব যে আমি হিন্দু কি মুসলিম, অথবা আমি কালো কি ফর্সা, আমি ফর্সার সঙ্গে মিশবো কি মিশবো না, তা কিন্তু নয়। আমার শিক্ষার্থীকে শেখানোর জন্য যা কিছু করার দরকার আমি আমার আরেকজন শিক্ষকের কাছ সহযোগিতা নিয়ে ঠিক সেইভাবে এগিয়ে যাব। তখন কিন্তু সেই পূর্ব সংস্কারটা দূর হয়ে যায়। 4 নম্বর, আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন। পূর্ব সংস্কার কমিয়ে আনতে আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন করা দরকার। নিজের কৃষ্টি অন্যের গোষ্ঠীর কৃষ্টিগত পার্থক্য সম্বন্ধে অবহিত করে তোলার জন্য বিদ্যালয়ের পাঠ্যসূচি প্রণয়ন, বিভিন্ন শিক্ষামূলক বিষয়বস্তু ও চিত্র প্রদর্শনী প্রভৃতির ব্যবস্থা করলে পূর্ব সংস্কারের তীব্রতা কমে আসে। অর্থাৎ ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সংস্কৃতি সবাই যদি আমরা জানি, তাহলে দেখা যাবে এই পূর্ব সংস্কারটা কিছুটা হলেও কমে আসবে। 5 নম্বর, পূর্ব সংস্কার হ্রাসকরণে গণমাধ্যম খুবই জোরালো ভূমিকা পালন করে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র প্রভৃতি গণমাধ্যমের জন্য মানুষ পূর্ব সংস্কারকে অনেকটা কমিয়ে আনতে পারে। এই বিষয়গুলো নিয়ে পূর্ব সংস্কার জড়িত যে বিষয়গুলো টেলিভিশনের মাধ্যমে প্রদর্শন করলে তা জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ে। দেখা গেছে যে জাতিগত পূর্ব সংস্কারের শিক্ষণীয় চলচ্চিত্রের মাধ্যমে হ্রাস পেয়েছে। অর্থাৎ আমরা রেডিও, টেলিভিশন যেহেতু মনোযোগ দিয়ে শুনি বা দেখি, তাই সেখানে যদি আমাদের এই বিষয়গুলো যেগুলো পূর্ব সংস্কারের জন্য আমরা মনে করছি সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয় এবং দুটি জাতি বা ভিন্ন ভিন্ন জাতির স্পষ্ট ধারণা দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের পূর্ব সংস্কারটা হ্রাস পাবে। এরপরে আমরা আসি বদ্ধমূল ধারণা। বদ্ধমূল ধারণাটা কি? বদ্ধমূল ধারণাটা ব্যক্তি প্রত্যক্ষণের ক্ষেত্রে বদ্ধমূল ধারণা বিশেষভাবে কাজ করে। মানে একজন ব্যক্তিকে প্রত্যক্ষণের ক্ষেত্রে আমাদের বদ্ধমূল ধারণাটা কাজ করে। বদ্ধমূল ধারণা হলো কোনো শনাক্তকারী দলের মনোভাব ও বিশ্বাসকে সাধারণভাবে প্রভাবিত করা। বিভিন্ন গোষ্ঠী বা জাতির বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের কতগুলো বদ্ধমূল ধারণা রয়েছে। এই বদ্ধমূল ধারণাগুলি হলো ব্যক্তি সম্পর্কে কত কম তথ্য নির্ভর ও অবিশ্বাস্য রকমের সংক্ষিপ্ত ধারণা। অর্থাৎ ওই ব্যক্তি বা ওই বিষয় সম্পর্কে কম তথ্যপূর্ণ এবং অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর কেবলমাত্র শ্রেণীভুক্তিকরণের ভিত্তিতে ঘটনাবলী আরোপ করাকে বদ্ধমূল ধারণা বলা হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের লোকের বৈশিষ্ট্যের বিশ্বাসের একটি তালিকা বা যা সব দলের সদস্যদের সবার জন্য প্রযোজ্য। বদ্ধমূল ধারণা সাধারণত প্রকৃত তথ্য থেকে অনেকটা ভ্রান্ত। অর্থাৎ প্রকৃত যে তথ্য তা থেকে অনেকটা ভ্রান্ত এবং ভিন্ন, ভুল এবং ভিন্ন হয়ে থাকে। যেমন জাপানিরা পরিশ্রমী, ইহুদিরা কৃপণ, বাঙালিরা বুদ্ধিমান, জেলেরা বোকা ইত্যাদি বদ্ধমূল ধারণার উদাহরণ। অর্থাৎ আমরা ছোট থেকে শুনে আসছি, কিংবা আমাদের বড়রাও ছোট থেকে শুনে আসছে, জাপানিরা পরিশ্রমী, ইহুদিরা কৃপণ, বাঙালিরা বুদ্ধিমান, জেলেরা বোকা। বদ্ধমূল ধারণার 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1, শ্রেণীভুক্তকরণ। 2, গুণাবলী আরোপ মতৈক্য। 3, প্রকৃত আরোপিত গুণাবলীর মধ্যে পার্থক্য। শ্রেণীভুক্তকরণ ব্যক্তি বা দলের অনেক গুণাবলীর মধ্যে বিশেষ কিছু শারীরিক ও জাতিগত বৈশিষ্ট্য সম্পর্কে গুণাবলীকে শনাক্ত করার জন্য নির্বাচিত করা হয় এবং অন্য গুণাবলীকে অবজ্ঞা করা হয় না। বা অর্থাৎ ব্যক্তি বা দলের জন্য কিছু শারীরিক বৈশিষ্ট্যকেই শুধুমাত্র শনাক্ত করা হয়, অন্য বৈশিষ্ট্যগুলোকে বা গুণাবলীকে অবজ্ঞা করা হয়। 2, গুণাবলী আরোপে মতৈক্য। বদ্ধমূল ধারণার শ্রেণীভুক্তকরণের সাথে সাথে একই শ্রেণীর অন্তর্গত ব্যক্তিবর্গ কতকগুলো বিশেষ সংরক্ষণের অধিকারী বলে প্রত্যক্ষণকারীদের মধ্যে একটা মতৈক্য গড়ে ওঠে। যেমন বাঙালিরা ভোজনপ্রিয়, অলস, সঙ্গীতপ্রিয়, অতিথিপরায়ণ হিসাবে পরিচিত। অর্থাৎ বাঙালিদের মধ্যে আমরা বাঙালি বললেই মনে করি তারা ভোজনপ্রিয়, মানে খেতে খুব ভালোবাসে। শুধু কি বাঙালিরা খেতে বাসে? অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু আমরা বলি বাঙালিরা ভোজনপ্রিয়, অলস, সঙ্গীতপ্রিয়, অতিথিপরায়ণ জাতি হিসাবে চিহ্নিত। মানে এদের মধ্যে এই গুণাবলীরা আছে। 3 নম্বর, প্রকৃত ও আরোপিত গুণাবলীর মধ্যে পার্থক্য। বদ্ধমূল ধারণা প্রায় সময় ভ্রান্ত হয়ে থাকে, কারণ এগুলো ব্যক্তির প্রকৃত বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত রূপ
অতি সংক্ষিপ্ত রূপ। যখন বৈশিষ্ট্যগুলোকে সংক্ষিপ্ত করা হয় তখন সেই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে ভিন্ন রূপ ধারণ করে। কতগুলো বিশেষ গুণের আড়ালে ব্যক্তির প্রত্যক্ষণে অন্যান্য গুণাবলী আচ্ছন্ন হয়ে যায়। এ কারণে অতি সংক্ষিপ্ত তথ্য সমৃদ্ধ বর্ণনাটি প্রাধান্য পায়। কোনো জেলে বা তাঁতি বোকামি করেছে বলে ওই সম্প্রদায়ের সকলকে বোকা ভাবা ঠিক নয়, কিন্তু আমরা সব সময় কেউ ভুল করলে বা কেউ এই যে বলি যে জেলেরা বোকা অর্থাৎ তাঁতিরা বোকা, কখনো হয়তো কোনো তাঁতি এরকম বোকামির কোনো কাজ করেছিল যার জন্য আমরা বলি যে জোলারা বোকা। কিন্তু আসলে এই গুণটা অর্থাৎ এই ভুলটা প্রকৃত এবং আরোপিত গুণাবলীর মধ্যে থেকে অনেক পার্থক্য। অর্থাৎ হয়তো কোনো একজন জোলা বা তাঁতি ভুল করেছিল, কিন্তু সেই ভুলটাকে আমরা সমস্ত জোলা বা তাঁতিদের জন্য কি করছি, অর্পণ করছি যে তারা বোকা। আজকে এই পর্যন্তই। আজকের আলোচনা থেকে যদি কোনো সমস্যা থাকে, তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবে। আমি তোমাদের সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।